আসসালামু আলাইকুম মেয়েরা, শুনতে পাচ্ছ? সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই একটু জয়েন হোক, আমি শুরু করছি। অলরেডি 10 মিনিট দেরি হয়েছে। ওই যে তোমরা দেখেছো গত দিনের প্রবলেমটা আজকেও কাজ করতেছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কি অবস্থা, কেমন আছো তোমরা? আচ্ছা, ভালো থাকলে আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করে দিই, যেহেতু অলরেডি আমাদের 10 মিনিট লেট হয়েছে। আমার নেটের সমস্যা ছিল। আচ্ছা, তো দেখো তো যে আমরা গত ক্লাসে যেন কি বলেছিলাম, আমরা কোন অধ্যায়টা শুরু করেছিলাম গত ক্লাসে? আচ্ছা, আমাদের প্রথম অধ্যায়ের হচ্ছে একদম প্রথম 2টা পাতা জাস্ট মনে হয় পড়া হয়েছিল, তাই না? এরপর থেকেই আমরা হচ্ছে এখন আজকে থেকে শুরু করব, ঠিক আছে? প্রথম অধ্যায়ে পড়ছিলাম। আর তোমাদের কি হয়েছে জানো, এখন একে তো তোমার ক্লাস 9, তারপর একটা 10 আছে, তারপর হচ্ছে তোমার আবার পরীক্ষার্থী আছে, বুঝছো? মানে এই 9-10-এর বই পড়াচ্ছি আমি এখন 3টা ক্লাসকে, তোমাদেরকে পড়াচ্ছি 10 নিউ 10 পড়াচ্ছি, আবার পরীক্ষার্থী আছে। তো সব মিলিয়ে মানে আমার কনফিউশন লেগে যায় আমি কাকে কি পড়াচ্ছিলাম, ঠিক আছে? একই তো বই। আচ্ছা, তো তোমরা সবাই মেয়েরা বই নিয়ে বসো। আমরা তো সবাই দেখেছো আমাদের একদম প্রথম চ্যাপ্টারটাই শুরু করছি। আর প্রথম চ্যাপ্টারটাই দিয়ে তো আমরা অলরেডি হচ্ছে আমরা কোন পর্যন্ত পড়েছিলাম সম্ভবত? সরি মেয়েরা, আমারও একটু ঠান্ডা লাগছে। আচ্ছা, এই বিদ্যালয় থেকে নাকি আম, দাও আমি মার্ক করছি। আমরা কি বিদ্যালয় থেকে পড়েছিলাম নাকি এই এখান থেকে পড়বো, তাই না? স্কোয়ার ফার্মাস্টিকাস থেকে পড়বো না? এই পর্যন্ত তো মনে হয় হয়েছিল। হ্যাঁ, দর্জির দোকানের হ্যাঁ, আজকে আমরা স্কোয়ার ফার্মাস্টিকাস থেকে পড়বো। আচ্ছা, তো আমরা একটু আগের পড়াটা হচ্ছে করি। আমাদের তো বরাবরই হচ্ছে অনলাইনে ক্লাস হচ্ছে, ফিনান্স তো আমরা অফলাইনে পাই নাই। তো সবার উদ্দেশ্যেই বলছি যে আমাদের আগে আমরা জাস্ট প্রথমেই শুরু করেছি, এরপরে আমরা হচ্ছে অর্থায়ন কি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অর্থায়নটা দেখছি। তো আজকে আমরা যেই দৃষ্টিকোণ থেকে অর্থায়নটা দেখব সেটা হচ্ছে বড় বড় কোম্পানির ক্ষেত্রে অর্থায়ন কেমন হয়, ঠিক আছে? এতদিন তো আমরা ছোটো দর্জির দোকান বা ছোটো মুদির দোকান, তোমার হচ্ছে তারপর বিদ্যালয়, এই ধরনের বা পরিবারে অর্থায়নটা কেমন হয় সেটা দেখেছি। তো আজকে এখন আমরা দেখব যে বড় কোম্পানি যারা, যেমন ধরি স্কয়ার, বাটা, এসিআই, প্রাণ, আরএফএল, এই ধরনের বড় বড় কোম্পানি যাদের কোটি কোটি টাকার বিজনেস, তাদের ক্ষেত্রে অর্থায়নটা কেমন হয়, ঠিক আছে? তো এটা দিয়ে শুরু করছি তোমাদের বইয়ের একদম লাস্টের প্যারাটায়। দেখো, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বাটা কোম্পানি, কোহিনুর কেমিক্যালস, এত বড় পরিসরের ব্যবসা প্রতিষ্ঠানকে বলা হয় কোম্পানি। এখন আমরা জানলাম যে কোম্পানি কি, ঠিক আছে? এখানে বলেছে যে বড় পরিসরের ব্যবসা প্রতিষ্ঠানকে বলা হয় কোম্পানি, কিন্তু অ্যাকচুয়ালি মূল বিষয়টা হচ্ছে আমাদের দেশে একটা কোম্পানি আইন আছে, ঠিক আছে? 1994 সালে একটা কোম্পানি আইন আছে। এই কোম্পানি আইনে যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিবন্ধিত হয়ে পরিচালিত হয় তাদেরকেই বলা হয় আসলে কোম্পানি, ঠিক আছে? কোম্পানি আইনে নিবন্ধিত হয়ে যারা পরিচালিত হয় তাদেরকেই বলা হয় হচ্ছে কোম্পানি। তো এই কোম্পানি তোমার আবার 2 ধরনের আছে, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, ঠিক আছে? তো এই কোম্পানির মধ্যে 2টা ধরন, একটা হচ্ছে পাবলিক লিমিটেড আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড। তো এই যে কোম্পানিগুলো আছে পাবলিক লিমিটেড বা প্রাইভেট লিমিটেড, এগুলো অন্য অন্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে আলাদা একটা কারণ হচ্ছে ছোট ছোট কোম্পানিগুলো শেয়ারের নাম আমরা সবাই শুনেছি। ছোট ছোট কোম্পানি বা ছোট ছোট প্রতিষ্ঠানগুলো শেয়ার বিক্রি বা ইস্যু করতে পারে না, বা তারা শেয়ার সম্পর্কে তো আইডিয়াও রাখে না। কিন্তু এই ধরনের বড় কোম্পানি যারা, এই যে
যাদেরকে বললাম আমি কোম্পানি আইনে নিবন্ধিত হচ্ছে, এই এসিআই, স্কয়ার, বাটা এই ধরনের বড় বড় কোম্পানিরা শেয়ার ইস্যু করতে পারে। তো ওই জন্য অন্য অন্য কোম্পানি থেকে এদের অর্থায়ন প্রক্রিয়াটা কী হয়, আলাদা হয়। এখন আসে যে ইস্যু শব্দটা আমি বললাম, ইস্যু দিয়ে কী বোঝায়? ইস্যু দিয়ে আসলে বোঝায় হচ্ছে বিক্রয়। যে কোনো ফিনান্সে যখনই আমি ধরো ইস্যু বলবো তখন তোমরা বুঝবা যে ইস্যু দিয়ে বোঝাচ্ছে বিক্রয়। তো এই জন্য তোমার এই বড় ধরনের প্রতিষ্ঠানের অর্থায়নটা মুদি দোকান বা দর্জির দোকানের মতো সরল না, অপেক্ষাকৃত জটিল। ঠিক আছে? কারণ এই ছোট কোম্পানিগুলো বা ছোট মুদির দোকান যেহেতু শেয়ার বা বন্ড বা ডিবেঞ্চার এই ধরনের আর্থিক সম্পত্তি নিয়ে এরা কাজ করে না, এদের অর্থায়নটা খুবই সহজ সরল, যেটা আমরা সবাই বুঝতে পারি। কিন্তু এই ধরনের বড় কোম্পানিগুলোর তোমার অর্থায়ন প্রক্রিয়াটা কী হয়, তোমার একটু আলাদা হয়। ঠিক আছে? তো আমরা মূলত এই প্যারাতে এটাই জানবো। আমি যে শেয়ারের কথা বললাম, কিভাবে শেয়ারের মাধ্যমে অর্থায়ন হয় বা কী, এগুলো সবই আমরা এই প্যারার মধ্যে জানতে পারবো। তাকে বলেছে যে একটি কোম্পানি অর্থ বা তহবিল সংগ্রহের ক্ষেত্রে ছোট প্রতিষ্ঠান থেকে কিছু ভিন্ন সুবিধা পেয়ে থাকে। যেমন কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল মূলত শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করে, যেই কথাটা আমি তোমাদেরকে বললাম যে শেয়ার ইস্যু বলতে বোঝাচ্ছে শেয়ার বিক্রি। এখন তোমাদের মনে প্রথমেই প্রশ্ন যাবে, শেয়ার জিনিসটা কি? আসলে শেয়ার হচ্ছে একটা বড় অঙ্কের মূলধনের ক্ষুদ্রতম অংশ। বড় অঙ্কের মূলধনের ক্ষুদ্রতম সমান অংশকে আমরা বলছি শেয়ার। আমি যদি সিম্পল একটা উদাহরণ দেই, ধরো তোমাদের ক্লাসে 44 জন মেয়ে আছো বা ধরো 45 জন মেয়ে আছো, তোমরা পিকনিকে যাবা। পিকনিকের জন্য তোমাদের 50,000 টাকা প্রয়োজন। এখন 50,000 টাকা একটা বড় অঙ্কের অ্যামাউন্ট। তোমাদের একার পক্ষে, একজনের পক্ষে যদি আমরা কাউকে বলি যে একজনই টাকাটা দাও, তাহলে কী হবে? তার পক্ষে সম্ভব না। যেহেতু সম্ভব না, তাহলে পিকনিকটাই আর যাওয়া হবে না। এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না, তাহলে আমরা পিকনিকে যাব না। তো তখন আমরা কি করি বলো তো? এই পুরা 50,000 টাকা যে আমাদের খরচ হবে, আমরা কি করি? চাঁদা তুলি, সমান অঙ্কে ভাগ করি। যে আমরা প্রত্যেকে 1100, 1200 বা ধরো 1000 করেই দিব। আমরা 50 জন মানুষ 1000 করে দিলাম, আমাদের তাহলে 50,000 টাকা হয়ে গেল। এইটা দিয়ে আমরা কি করলাম? পিকনিকে যাব। এই যে তোমরা শেয়ার করলা, তোমরা পুরো খরচটাকে কি করলা? শেয়ার করলা। কোম্পানির দৃষ্টিকোণ থেকেও শেয়ারের ধারণাটা এরকমই। যখন একটা বড় কোম্পানি এসিআই, বেক্সিমকো বা স্কয়ার বড় কোম্পানি বড় বড় প্রকল্প হাতে নেয়, তখন ওদের অনেক টাকার প্রয়োজন হয়। যেমন ধর 100 কোটি, 200 কোটি, 150 কোটি, 300 কোটি। তো এত টাকা তো তার একার পক্ষে দিয়েও ব্যবসাটা করা সম্ভব না। তখন সে কী করে? এই বড় অঙ্কের মূলধনটাকে, তোমরা যেরকম পিকনিকের চাঁদাটা সবার মধ্যে সংগ্রহ করলা, ওরা ঠিক সেরকম বড় অঙ্কের মূলধনটাকে ছোট ছোট সমান অংশে ভাগ করে। সমান অংশ। পিকনিকের চাঁদা কিন্তু প্রত্যেকেই 1000 করে দিচ্ছ, কেউ 1200, কেউ 1500, কেউ 2500, এটা কিন্তু দিচ্ছ না। যেরকম পিকনিকের চাঁদা যেমন তোমরা সমান অঙ্কে দিচ্ছ, ঠিক বড় প্রতিষ্ঠানের যে মূলধনের অংশটা সেটাও সমান অঙ্কে ভাগ করে যখন বিনিয়োগকারীদের মাঝে বিক্রি করা হয়, তখন তাকে বলা হয় শেয়ার। আমি আবার বলছি, যখন বড় অঙ্কের মূলধনকে ছোট ছোট সমান অংশে ভাগ করে বিনিয়োগকারীদের মধ্যে বিক্রি করা হয়, তখন সেটাকে বলা হয় শেয়ার। এখন দেখো, একটা লোকের ধরো 100 কোটি টাকা প্রয়োজন। এই 100 কোটি টাকা সে কী করবে? শেয়ার বিক্রি করবে। সেটা সে 10 টাকা সমান ভাগে ভাগ করতে পারে, সে 100 টাকা করে সমান ভাগে ভাগ করতে পারে, সে 500 টাকা করে সমান ভাগে ভাগ করতে পারে। এটা তার পলিসি। সে সমান ভাগে ভাগ করে এটা বাজারে বিক্রি করবে। বাজারে বিক্রি করার, কোন বাজারে বিক্রি করবে? নর্মাল কাঁচা বাজার না কিন্তু, মুদির দোকান না কিন্তু। আমাদের দেশে শেয়ার বাজার আছে। ঠিক আছে? আমাদের দেশে 2টা শেয়ার বাজার আছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তো এই বড় ব্যবসায়ীরা এই শেয়ারটাকে শেয়ার বাজারে বিক্রি করে। তো এই শেয়ার বাজারে যারা আবার আমাদের মতো বিনিয়োগকারী আছে, যারা শেয়ার কিনতে আগ্রহী, যাদের হাতে টাকা আছে, তারা কি করে? ওই বড় বড় কোম্পানির শেয়ার কিনে নেয়। এখন তোমরা বলতে পারো, তারা শেয়ার কেন কিনবে? তারা শেয়ার এই জন্যই কিনবে, কারণ ধরো আমার কাছে 1 লক্ষ টাকা আছে, বাসায় পড়ে আছে। তা আমি দেখলাম কি যে স্কয়ার লিমিটেড শেয়ার ছেড়েছে, সে একটা বড় প্রকল্প সামনে করবে। তো আমি কি করলাম? 1 লক্ষ টাকা দিয়ে শেয়ার কিনলাম। আমি কেন কিনবো জানো? কারণ আমি জানি যে স্কয়ার একটা বড় কোম্পানি, সে 100 কোটি টাকার বিজনেস করবে। সেখানে যদি আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করি, তাহলে ওই বিজনেস থেকে যে মুনাফা হবে, সেই মুনাফার একটা অংশ আমি পাবো।
তাহলে আমি শেয়ার কেন কিনবো? আমি শেয়ার কিনবো লভ্যাংশ বা মুনাফার অংশ পাওয়ার জন্য। আমার টাকাটা তো ব্যাংকে পড়েই আছে বা বাসায় পড়েই আছে, সেই টাকাটাকে আমি ইনভেস্ট করব কেন? কারণ হচ্ছে আমি মুনাফা করতে চাচ্ছি। তখন আমার যদি শেয়ার কেনার ইচ্ছা হয়, তাহলে আমি ঢাকাতে যেহেতু আমি ঢাকা স্টক এক্সচেঞ্জে যাব, ঢাকা স্টক এক্সচেঞ্জে যেয়ে আমি শেয়ারটা কিনবো। যদি আমি খুব সিম্পলি বললাম, এটা হচ্ছে তোমাদের একদম সোজাভাবে বোঝার উপায়। তো শেয়ার কেনার জন্য কিছু প্রসিডিওর আছে যেগুলো আমাদেরকে ফলো করতে হয়, আবার শেয়ার বিক্রির জন্যও কিছু প্রসিডিওর আছে যেগুলো বিক্রেতাকে ফলো করতে হয়। এই জন্যই বলেছে যে মুদির দোকান বা দর্জির দোকানের মতো তো সরল নয়, এবং অপেক্ষাকৃত জটিল। মানে বড় কোম্পানিগুলোর মানে অর্থায়নটা কী হয়, অপেক্ষাকৃত জটিল। এই কারণে দেখবো এখানে বিভিন্ন রকমের পদ থাকে, যেমন ফিনান্স ম্যানেজার, অ্যাকাউন্টস ম্যানেজার, এক্সিকিউটিভ, ফিনান্স এক্সিকিউটিভ, সিইও। এত লোক কেন নিয়োগ করে? কারণ হচ্ছে এই অর্থায়ন প্রক্রিয়াটা আসলে জটিল, তো এই কারণে সবাই মিলে এই প্রক্রিয়াটাকে মানে কী বলবো, এক্সিকিউট করে। ঠিক আছে? তো বইতে বলেছে জটিল, তো আমরা যখন আস্তে আস্তে জানবো তখন মনে হবে যে না, জটিল জিনিসও আমরা যখন বুঝে ফেলি তখন আমাদের কাছে সহজ মনে হয়। এখন মূল কথা হচ্ছে, আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে শেয়ার কি। শেয়ার হচ্ছে একটা কোম্পানির বড় অঙ্কের মূলধনের ক্ষুদ্রতম সমান অংশকে আমরা বলছি শেয়ার। একটা কোম্পানির বড় অঙ্কের মূলধনের ক্ষুদ্রতম সমান অংশকে আমরা কি বলছি? শেয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন দেখি যে প্রতিষ্ঠানের সুনাম, মুনাফার হার, গ্রাহক সেবা এবং ভোক্তা সন্তুষ্টি শেয়ার বাজারে শেয়ারের তোমার হচ্ছে যে আমি অপর পৃষ্ঠায় যাচ্ছি, এখানে আমাদের শেষ, ভোক্তা বাজারে শেয়ারের মূল্য বৃদ্ধিতে সাহায্য করে। এখন তোমাদেরকে আমি একটা জিনিস বললাম যে আমার কাছে 1 লক্ষ টাকা ছিল, আমি ওটা দিয়ে শেয়ার কিনলাম। কেন কিনলাম? কারণ আমি মনে করেছি যে শেয়ারের দামটা কি হবে, বাড়বে, বা হচ্ছে আমাদের কোম্পানি ব্যবসা করবে, আমি ব্যবসার একটা অংশ পাবো। তো কীভাবে একটা কোম্পানির শেয়ারের দাম বাড়ে? যখন একটা কোম্পানি খুব ভালো ব্যবসা করে, সুনাম করে, তখন কিন্তু শেয়ারের দাম বাড়ে। শেয়ারের দাম কিন্তু এক থাকে না। ধরো তুমি 100 টাকা দিয়ে একটা শেয়ার কিনেছো, স্কোয়ারে 2022 সালে কিনেছ। স্কোয়ার যদি ভালো ব্যবসা করতে পারে, কোম্পানি তার খুব বেশি প্রফিট করে, তখন তোমার ওই 100 টাকা শেয়ারের দাম 150 টাকাও হয়ে যেতে পারে। মানে তুমি শেয়ার বিক্রি করে ইনস্ট্যান্ট 100 টাকা শেয়ারটা বিক্রি করে তুমি 50 টাকা লাভ করতে পারো। ঠিক আছে? তো শেয়ারের ব্যবসা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ মেয়েরা। শেয়ারের মূল্য যেরকম খুব দ্রুত বাড়ে, সেরকম শেয়ারের আবার তোমার হচ্ছে যে মূল্য কমতেও পারে। আমি যেরকম খুব ইজিলি তোমাদেরকে বললাম যে স্কোয়ারের একটা শেয়ার কিনেছি 100 টাকা দিয়ে, ওটার দাম বেড়ে 150 টাকা হলো। কারণ কি, স্কোয়ার খুব ভালো ব্যবসা করেছে, সুনাম হয়েছে, সবাই স্কোয়ারের পণ্য কিনছে। আবার একটা বিপরীতও কিন্তু হতে পারে, হঠাৎ করে শেয়ারের দাম কিন্তু কমে যেতে পারে। তো এই কারণে শেয়ার বাজারে ব্যবসাটা হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যবসা। ঠিক আছে? ঝুঁকিপূর্ণ একটা ব্যবসা। তো আমরা যখন শেয়ারে ইনভেস্ট করব বা শেয়ার কিনবো, তখন আমাদেরকে অনেক কিছু চিন্তা করে শেয়ার কিনতে হবে। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, আমরা অল্প সময়ের জন্য শেয়ার কিনতে পারবো না। যখনই আমরা শেয়ারে বিনিয়োগ করব, তখন আমাদের চিন্তা করতে হবে আমি দীর্ঘদিন শেয়ারটা আমাকে ধরে রাখতে হবে। যখন বাজারে শেয়ারের দাম কমে যাবে, তখন আমি বিক্রি করব না। যদি অনেক দিন বাজারে শেয়ারের দাম কম থাকে, আমি অনেক দিনই আমার হাতে রেখে দিব। তুমি 100 টাকা দিয়ে একটা শেয়ার কিনলা, দেখলে যে 2022-এ এটার দাম উঠতেছে না, 2023-এও উঠতেছে না, 2024-এ যে এটার দাম বেড়েছে 100 টাকার থেকে, তখন তুমি এটা বিক্রি করবে। মানে শেয়ারে ইনভেস্ট করতে হলে তোমাকে ধৈর্য সহকারে বিনিয়োগ করতে হবে। যারা অল্প সময়ের মধ্যে শেয়ারে বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে চায়, তারা কিন্তু মানে ক্ষতির মুখে পড়ে, ইভেন তাদের বাড়িঘর সবই তোমার ক্ষতির মুখে চলে যায়। কাজে যখন আমরা শেয়ারে বিনিয়োগ করব, তখন আমাদেরকে ধৈর্য সহকারে কোম্পানির অবস্থান বুঝে, দেশের ইকোনমিক কন্ডিশন বুঝে, কোম্পানির বিগত বছরগুলোতে কীরকম মুনাফা দিয়েছে, সব কিছু দেখে শুনে আমাদেরকে শেয়ারে বিনিয়োগ করতে হবে। তোমার যদি শেয়ার কিনে থাকো, যেরকম তুমি চাইলে শেয়ারটা আবার বিক্রিও করতে পারো। তোমার ভালো না লাগলে বা তোমার টাকার প্রয়োজন হলে তুমি শেয়ার বিক্রি করতে পারবা। শেয়ার বিক্রি করতে হলেও আবার তোমাকে শেয়ার বাজারে যাওয়া লাগবে। ঠিক আছে? তো এগুলো অনেক বড় প্রসেস, অনেক কিছু জানার আছে। আপাতত আমরা মানে আমাদের বেসিক হিসেবে এইটুকুই জেনে রাখলাম যে শেয়ার কেনা বেচার জন্য আমাদের আলাদা একটা বাজার আছে। আমাদের 2য় অধ্যায়েই কিন্তু এগুলো নিয়ে ডিটেলস আলোচনা আছে। কাজে আমি এখানে আর ওরকম ডিটেলস আলোচনা করব না।
তারপরে জানলাম যে শেয়ার জিনিসটা কি, এবং এটা জানলাম যে এই কোম্পানিগুলো শেয়ার বিক্রি করতে পারে। ঠিক আছে, কোম্পানিগুলো শেয়ার বিক্রি করতে পারে, নর্মাল মুদির দোকান বা নর্মাল ব্যবসা প্রতিষ্ঠানগুলো শেয়ার বিক্রি করতে পারে না, যেহেতু কোম্পানিগুলোর অনেক বেশি পরিমাণে টাকার প্রয়োজন হয়, এই কারণে তারা শেয়ার বিক্রি করে তাদের অর্থায়নটা করতে পারে। ঠিক আছে, শুধু এইটুকু আমরা এখানে জেনে রাখি। এরপর দেখা বলেছে বিভিন্ন উৎসের মধ্যে কোন উৎস কখন কী পরিমাণ ব্যবহার করে তহবিল সংগ্রহ করা উচিত এবং কোন কোন খাতে কী পরিমাণ কিভাবে খরচ করে মুনাফা বৃদ্ধি করা যায় ব্যবসায় অর্থায়ন তা নিয়ে আলোচনা করে এবং দিক নির্দেশনা দেয়। মূলত আমরা যে ফিনান্সটা পড়ব, আমাদের এই পুরো বইয়ের পড়াটা হবে হচ্ছে কোম্পানির ফিনান্সটা কীরকম হয় সেরকম। মানে আমরা কিন্তু পরিবারের ফিনান্সও পড়বো না, আমরা কোনো অব্যবসায়ী প্রতিষ্ঠানের ফিনান্সও পড়বো না, আমরা পড়বো হচ্ছে ব্যবসায়ী অর্থায়ন, মানে একটা ব্যবসার ক্ষেত্রে কিভাবে অর্থায়নটা হয়, তাও ব্যবসার মধ্যে বড় বড় ব্যবসা সম্পর্কে আমরা বেশি জানবো। তাহলে এই লাইনটা আমি আবার পড়ছি, এই লাইনটা তোমরা একটু দাগ দিয়ে রাখো। কোন উৎস কখন কিভাবে ব্যবহার বা তহবিল সংগ্রহ করা উচিত এবং কোন কোন খাতে কী পরিমাণে কিভাবে খরচ করে বিনিয়োগ করে মুনাফা বৃদ্ধি করা যায় ব্যবসা অর্থায়ন তা নিয়ে আলোচনা করে এবং দিক নির্দেশনা দেয়। তার মানে ব্যবসা অর্থায়ন পড়ে তুমি কি জানতে পারবা, কখন কোথায় কিভাবে তুমি টাকাটা সংগ্রহ করবা এবং কিভাবে তোমাকে খরচ করতে হবে, কিভাবে খরচ করলে তোমার উৎপাদনটা ভালো হবে, তোমার বিনিয়োগটা ভালো হবে এবং তোমার মুনাফাটা বাড়বে, এই সকল কিছু সম্পর্কে তোমাকে দিক নির্দেশনা দিবে কে, অর্থায়ন। ঠিক আছে, তার মানে তোমার ব্যবসার ক্ষেত্রে দেখো অর্থায়নের প্রয়োজনীয়তাটা কত বেশি, কিভাবে অর্থটা খরচ করে তুমি সবচাইতে বেশি মুনাফাটা অর্জন করতে পারবা, সেটাই তোমাকে বলে দিবে হচ্ছে অর্থায়ন। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের একদম প্রথম অর্থায়নের ধারণা, যেটা সে ধারণার একটা বিষয়। এখন বলো তো আমি যেটুকু বলেছি এখানে কারো কোনো অসুবিধা আছে কি না, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা যেহেতু দূরে আছো, অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবার। আমি একটা কথাই বলেছি, তোমরা 9-এ পড়ো মাত্র, আগে কখনোই এগুলো পড়ো নাই, কাজেই কোনো ওয়ার্ড কোনো কিছু যদি তোমাদের বিন্দুমাত্র কোথাও কনফিউশন থাকে অবশ্যই নির্দ্বিধায় জিজ্ঞাসা করবা। ঠিক আছে, তো আমি যেহেতু আমাদের সমস্যা নাই, আমাদের মোটামুটি একটা ধারণা আমরা পেরে গেছি। এখানে একটা কাজ দিয়েছে, দেখো বলেছে যে পরিবারের আয়ের উৎস ব্যয়ের খাতগুলো উল্লেখ করে একটা তালিকা প্রস্তুত করো। এই তালিকাটা তোমরা বাসায় করে ফেলবা। কীভাবে, দেখো তোমাদের পরিবারের আয়ের উৎস কী, যে কোনো একজন বলো তো, আমি একটু ইন্ডিকেশন দিয়ে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখানে ব্যবসা, আচ্ছা এখানে কে বললো এটা, আচ্ছা তুমি হচ্ছে রিয়া বলেছে রিয়ার পরিবারের আয়ের উৎস হচ্ছে ব্যবসা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা একটা আয়ের উৎস। তোমার বাসায় কি আর কোনো আয়ের উৎস আছে, মানে এই ব্যবসা ছাড়া? ফ্ল্যাট ভাড়া, এই তো দেখো, তাহলে আরেকটা আয়ের উৎস পেয়ে গেলাম। তাহলে রিয়ার পরিবারের দুইটা আয়ের উৎস আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে ব্যবসা আর ফ্ল্যাট ভাড়া। এখন তুমি বলো তোমার পরিবারের ব্যয়ের খাতগুলো কি কি হতে পারে? হ্যাঁ 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 আচ্ছা, দেখো রিয়া কিন্তু মূল দুইটা কথাই বলেছে, যেহেতু ওদের বাড়ি ভাড়া দেওয়া লাগছে না, ওর স্কুলের খরচ আর ওর প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র বাবা ধরো কেনে ওদের বাসার জন্য, বাজার খরচ বা চিকিৎসা খরচ। ঠিক আছে, দেখো আমি একজনের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তোমার বাজার খরচ, তোমার চিকিৎসা খরচ, তোমার শিক্ষার ক্ষেত্রে খরচ, তোমার ছোটো ভাই বোন থাকলে তাদের পেছনে যে খরচ, তোমাদের যে পানির বিল, গ্যাস বিল, কারেন্ট বিল, এগুলো হচ্ছে তোমার পরিবারের ব্যয়ের খাত। আর আয়ের উৎস কি, যেমন ও বলেছে ফ্ল্যাট ভাড়া আর হচ্ছে ওর বাবার ব্যবসা। তো কারো কারো বাবা চাকরি হতে পারে, কারো বাবা মা দুজনেই চাকরি করতে পারে বা একজন ব্যবসা করতে পারে, বা কারো গ্রামের কৃষি জমি থেকে আয় আসতে পারে। ঠিক আছে, কারো এরকম, কারো দোকান ভাড়া হতে আয় হতে পারে। তো আয়ের খাতগুলো হচ্ছে এগুলা। আর পরিবারের ক্ষেত্রে ব্যয়ের খাতগুলো সাধারণত ওই যেটা বললাম যে বাজার খরচ, চিকিৎসার ক্ষেত্রে খরচ, শিক্ষার ক্ষেত্রে খরচ, এগুলো হচ্ছে আমাদের ব্যয়ের খাত। তো এই যে আমাদের যে টপিকসটা এখানে বলেছে যে পরিবারের আয়ের উৎস ব্যয়ের খাত উল্লেখ করে একটা তালিকা প্রস্তুত করো, মানে এটা এত ইজি, তোমরা মুখে মুখেই বলতে পারছো তোমার পরিবারের আয়ের উৎস কী এবং কোন কোন খাতে ব্যয় হয়। ঠিক আছে, তো আরেকটা কাজ করতে পারো, যেহেতু এটা আমরা দেখছি না, তোমাদের পরিবারের আয়ের উৎসতে কী পরিমাণের অ্যামাউন্ট সেটাও তুমি লিখতে পারো। ধরো আয়ের উৎস হলো তোমার 70,000 টাকা,
আবার ব্যয়ের খাতগুলো তুমি লিখতে পারো যে এই খাতে এত টাকা ব্যয় হয়, তাহলে কিন্তু তুমি তোমার পরিবারের একটা আয় ব্যয়ের একটা হিসাব তুমি জানতে পারলা যে তোমার পরিবারে কি পরিমাণ আয় হচ্ছে আর কি পরিমাণে ব্যয় হচ্ছে। ঠিক আছে, এটা সবাই একটু খাতায় করে ফেলবা, এটা করতে তোমাদের মজা লাগবে। বাবা মার হেল্প নিবা যে কীভাবে আয় হচ্ছে কীভাবে ব্যয় হচ্ছে, তাহলে দেখবা যে তোমাদের করতে ভালো লাগবে আর কি। আচ্ছা, আমাদের এর পরের টপিকস হচ্ছে অর্থায়নের ক্রমান্বয়ের ধারা। ঠিক আছে, অর্থায়নের ক্রমান্বয়ের ধারা এই জিনিসটা কি আসলে? অর্থায়ন তো শুরুতে এরকম ছিল না, বা অর্থায়ন বা ফিনান্স শুরুতেই তো মানুষ পড়ে নাই। কিভাবে এই অর্থায়ন বা ফিনান্সটা আমাদের এই ইকোনমিতে আসলো, সেটা হচ্ছে আমরা এই টপিক্সে জানতে পারবো। এই টপিক্স থেকে কখনোই কোনো সৃজনশীল প্রশ্ন আসে না, এই টপিক্স থেকে মূলত আমাদের এমসিকিউ প্রশ্ন আসে পরীক্ষায়। আর একটা বিষয়, এই টপিক্সে অনেকগুলো সাল আছে, কিছু কঠিন কঠিন শব্দ আছে, যেহেতু ইতিহাসের মতো একটু কষ্ট করে আমাদেরকে এই টপিক্সটা একটু মুখস্থ করতে হবে, সবগুলো না, কিছু কিছু জিনিস। তোমাদের প্রথম অধ্যায়ে শুধুমাত্র যদি একটু মুখস্থ করার কোনো বিষয় থাকে সেটা হচ্ছে এই টপিক্সটা। ঠিক আছে, তাহলে এইটা একটু আমরা শুরু করি, মনোযোগ দিয়ে শুনলে তোমাদের মনে থাকবে। দেখো, বলেছে যে সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পরেই উৎপাদন কৌশল জটিলতর হয়। এখন দেখো, উপরেই একটা এমসিকিউর প্রশ্ন আমরা পেয়ে গেলাম, কীরকম যে কখন উৎপাদন কৌশল জটিলতর হয়? সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পরে। আবার প্রশ্ন এরকমও আসতে পারে, শিল্প বিপ্লব কখন হয় বা কত শতাব্দীতে হয়? এজন্যই আমি বলেছি যে এই টপিকসটার মধ্যে আমাদের অনেক এমসিকিউ আছে। এবং বিশেষত বিভাজিত প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষ লাভ করে। বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অর্থায়ন সংক্রান্ত ধারণা ও ব্যবহার আবশ্যিক হয়ে যায়। হিসাবশাস্ত্রের বিকাশের সাথে সাথে এত মেসেজ আসতেছে, ক্লাস নিতেছে আর দুনিয়ার মেসেজ আসতেছে। হিসাব শাস্ত্রের বিকাশের সাথে সাথে অষ্টাদশ শতাব্দীতে ফিনান্স মূলত আর্থিক বিবরণী বিচার বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল। আচ্ছা, যেহেতু আমাদের সময় শেষ হয়ে আসতেছে, আমি এই জন্য একটু দ্রুত পড়ছিলাম। দেখো, এই টপিকসটা আমরা আসলে, তোমাদের তো কি 10:30টায় ক্লাস শেষ? আচ্ছা, এরপরেই কি আরেকটা ক্লাস না? ঠিক। আচ্ছা, তাহলে আমি একটু যদি বেশি নেই তাহলে কি অসুবিধা হবে তোমাদের সময়? কারণ আমি তো দেখেছো যে একটু দেরি হয়েছে, আমার নেটওয়ার্ক ছিল না এখানে, এই কারণে দেরি হয়েছে, তো আমি একটু বেশি নিব, জেনে নিলাম যে তোমাদের ক্লাস আছে কি না। আচ্ছা, তাহলে একটু কষ্ট করে আজকে করো, যেহেতু আমার শুরু করতে দেরি হয়েছে। আচ্ছা, তো দেখো যে বেশিক্ষণ না, জাস্ট হচ্ছে 30, তো আর তোমার হচ্ছে 10 মিনিট নিব তোমাদের কাছ থেকে। দেখো, বলেছে যে বিশেষিত বিভাজিত, আমি আবার এই লাইনটা যাই, বিশেষিত ও বিভাজিত প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষ লাভ করে। লাইনটাই খুব কঠিন, তোমরা শুধু এইটুকু মনে রাখবা যে সপ্তদশ শতাব্দীতে শিল্প বিপ্লব হয়। শিল্প বিপ্লব মানে কি জানো? শিল্প বিপ্লব মানে হচ্ছে শিল্পক্ষেত্রে অনেক ডেভেলপ হয়, মানে হচ্ছে অনেক কিছু মানুষ উৎপাদন করতে শিখে যায়। আগে মানুষ এত কিছু উৎপাদন করতে পারতো না। যেমন ধরো, ধরো আমি বাসায় বসে আছি, এখন আমার চোখের সামনে আমি কী কী দেখতে পাচ্ছি? একটা এয়ার ফ্রেশনার দেখতে পাচ্ছি, আমি আমার গ্লাস পরিষ্কার করার জন্য একটা মেডিসিন দেখতে পাচ্ছি, আমি একটা হ্যান্ড ওয়াশ দেখতে পাচ্ছি, আবার আমি একটা হ্যান্ড স্যানিটাইজার দেখতে পাচ্ছি। কি কেন উদাহরণ দিলাম? এটাই শিল্প বিপ্লব। দেখো কত ধরনের পণ্য এখন আমাদের উৎপাদিত হচ্ছে। আগে কিন্তু এত ধরনের পণ্য উৎপাদিত হতো না। এই হ্যান্ড ওয়াশ কি, হ্যান্ড স্যানিটাইজার কি, তারপরে তোমার এয়ার ফ্রেশনার কি, এগুলো মানুষ চিনতই না। এই সপ্তদশ শতাব্দীর পরে যে শিল্প বিপ্লবটা হলো, তখন কি হয়, মানুষ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করতে শিখে যায়। এই জন্য উৎপাদন প্রক্রিয়াও জটিলতর হয়, এবং তোমার উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে মানুষ নতুন নতুন পণ্য পেতে থাকে। তো যত একটা ব্যবসা বাড়বে, ততই কিন্তু অর্থায়নের প্রয়োগটা কী হবে, বেড়ে যাবে। ঠিক আছে, আমাদের দেখো এখানটা সুপার শপে গেলে আমরা কত ধরনের প্রোডাক্ট দেখতে পারি। আগে কি এরকম ছিল? আমাদের অনেক আগে আমাদের যারা নানি দাদিরা আছে, তারা কিন্তু এত ধরনের প্রোডাক্ট চোখেও দেখেনি। ঠিক আছে, তারা চিন্তাও করতে পারে না যে এত কিছু পাওয়া যেতে পারে। তো সেটাই বলছিলাম যে বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অর্থায়ন সংক্রান্ত ধারণা ব্যবহার আবশ্যিক হয়ে যায়। হিসাবশাস্ত্রের বিকাশের সাথে সাথে অষ্টাদশ শতাব্দীতে ফিনান্স মূলত আর্থিক বিবরণী বিচার বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল। তাহলে দেখো, সপ্তদশ শতাব্দীতে হচ্ছে তোমার শুরু হয় কি, শিল্প বিপ্লব। এরপরেই হচ্ছে তোমার
উৎপাদনও বেড়ে যায় এবং প্রতিযোগিতাও বেড়ে যায়, যেহেতু বেশি পণ্য বেশি প্রতিযোগিতা। তাহলে তখন ফিনান্সের কাজ কি হয় দেখো, অষ্টাদশ শতাব্দীতে ফিনান্স মূলত আর্থিক বিবরণী বিচার বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল। এখন দেখো আর্থিক বিবরণী কি, যে আমরা অ্যাকাউন্টিংয়ে যে সমস্ত অঙ্ক করি, ডেবিট ক্রেডিট করি, মানে তোমার তারপর হচ্ছে লাভ ক্ষতি হিসাব করি, তারপরে হচ্ছে উদ্ধৃতপত্র করি, তাই না, তারপরে তোমার হচ্ছে আয় ব্যয় বিবরণী করি, অনেক ধরনের হিসাব করি না, এগুলাকেই বলা হয় হচ্ছে আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণী বিশ্লেষণের কাজ কার ছিল অষ্টাদশ শতাব্দীতে? ফিনান্সের। মানে যারা ফিনান্স পড়তো তারা মূলত এই অ্যাকাউন্টিংয়ের ওই হিসাবগুলো নিয়ে তারা বিচার বিশ্লেষণ করতো, যে কেন এই খাতে এত ব্যয় হলো, বা এই খাতে ব্যয় কেন এরকম কম হলো কি বা বেশি হলো কি, এইটাই ছিল তোমার ফিনান্সের কাজ। ঠিক আছে, অষ্টাদশ শতাব্দীতে। কিন্তু অনেক আগের কথা, আমরা তো এখন একবিংশ শতাব্দীও পার হয়ে এসেছি। ক্লাসিক্যাল ধারায় ব্যষ্টিক অর্থনীতির উন্নয়নের সাথে সাথে কারবার নিজস্ব ও বিশেষায়িত অর্থনীতি নিয়েও ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অর্থায়ন সম্পৃক্ত ছিল। আমি বলেছি না এখানে এই টপিকটাতে অনেক আমরা এরকম শব্দ পাবো যেগুলো আমাদেরকে অনেক কঠিন মনে হবে, যেমন ব্যষ্টিক অর্থনীতি একটা শব্দ, ক্লাসিক্যাল ধারা, মানে আমি তো আগেই বলে নিয়েছি। এখন ক্লাসিক্যাল ধারা কি, দেখো ক্লাসিক্যাল ধারা বলতে বোঝো অনেক আগের যে জিনিসগুলো সেগুলোকে বলা হয় ক্লাসিক্যাল ধারা। ঠিক আছে, ব্যষ্টিক অর্থনীতি, অর্থনীতিকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি আর একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতিতে পুরো দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করা হয়, আর ব্যষ্টিক অর্থনীতিতে একটা পরিবার বা একটা ব্যবসা প্রতিষ্ঠান এর অর্থনীতি নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, তাহলে বলেছে যে ক্লাসিক্যাল ধারায় ব্যষ্টিক অর্থনীতির উন্নতির সাথে সাথে কারবারের নিজস্ব ও বিশেষায়িত অর্থনীতি নিয়েও ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অর্থায়ন সম্পৃক্ত ছিল। ঠিক আছে, তার মানে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এই ব্যষ্টিক অর্থনীতি নিয়েই তোমার হচ্ছে ফিনান্স সম্পৃক্ত ছিল। এই কারণেই অনেকে বলে থাকে যে ফিনান্সের শুরুই হয়েছে কোনখান থেকে বলতো, অর্থনীতি থেকে। অর্থনীতি আর অর্থায়ন দেখো শব্দটা কত কাছাকাছি। এই ব্যষ্টিক অর্থনীতি থেকেই মূলত ফিনান্সের সৃষ্টি হয়েছে। এই ঊনবিংশ শতাব্দীর থেকে গোড়ায় যে ব্যষ্টিক অর্থনীতি নিয়ে ফিনান্স আলোচনা করতো তার থেকেই মূলত ফিনান্সের সৃষ্টি হয়েছে। ব্যষ্টিক অর্থনীতি বা অর্থনীতির ইংরেজি হচ্ছে ইকোনমিক্স, কিন্তু ফিনান্সের ইংরেজি হচ্ছে তো ফিনান্স তো ইংরেজি, মানে দুইটার বাংলাটা দেখো কত কাছাকাছি। ইকোনমিক্সের বাংলা হচ্ছে অর্থনীতি আর ফিনান্সের বাংলা হচ্ছে অর্থায়ন। তার মানে বুঝতেই পারছো দুইটাই অর্থ রিলেটেড, আর এই অর্থনীতি থেকেই অর্থায়নটা তৈরি হয়েছে। অর্থনীতিতে শুধুমাত্র থিওরিক্যাল বিষয়গুলো আলোচনা করা হতো, আর অর্থায়ন যেটা আমরা পড়ছি এখন, অর্থায়নে প্র্যাকটিক্যাল বিষয়গুলো আলোচনা করা হচ্ছে। প্র্যাকটিক্যালি একটা ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে মুনাফা করবে, প্র্যাকটিক্যালি একটা ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে তার আয় ব্যয় ব্যালেন্স করবে, কীভাবে তার ঝুঁকিটাকে কমাবে, কীভাবে বিনিয়োগ করবে, এই সকল কিছুই হচ্ছে অর্থায়নে আলোচনা করা হয়। আমরা কিন্তু দেখছি কিভাবে অর্থায়নটা আসলো। ঠিক আছে, তার মানে আমরা দেখলাম যে এই অর্থনীতি থেকে অর্থায়নের মূলত আগমনটা। আচ্ছা, এখন দেখি যে পরের লাইনটা কি বলেছে, যে অর্থায়নের ক্রমবিকাশের এ ধারায় অর্থায়নের প্রক্রিয়া ও আয়ত সম্পর্কে এটি অর্থবহ ধারণা দেয়। গতানুগতিক ধারায় আর্থিক ব্যবস্থাপকদের প্রধান দায়িত্ব ছিল হিসাব সংরক্ষণ ও তার বিশ্লেষণপূর্বক ভবিষ্যৎ কার্যক্রম প্রণয়ন। এছাড়া প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন তৈরি করা, নগদ অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি তার প্রদেয় বিলগুলো যাতে যথাযথ সময়ে পরিশোধে সমর্থ হয় তা নিয়েও ক্রমবিকাশের ধারায় অর্থায়নের কাজ হিসেবে যুক্ত হয়। আচ্ছা, অনেকগুলো লাইন পড়েছি, মূল কথাটা বলে দেই। সেটা হচ্ছে ক্রমবিকাশ, মানে আস্তে আস্তে কিন্তু সামনের দিকে আগাচ্ছে। তো ক্রমবিকাশের এই ধারায় অর্থায়ন কী করতো, তোমার বিভিন্ন ধরনের হিসাব সংরক্ষণ করতো এবং তা বিশ্লেষণ করতো, যে আয় ব্যয় হিসাবটা সংরক্ষণ করতো, বিশ্লেষণ করতো, কেন ব্যয়টা বেশি হচ্ছে, কিভাবে আয়টাকে বাড়ানো যায়, এই সমস্ত নিয়ে কী করতো, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করতো। এছাড়া মানে বিভিন্ন প্রকৃত অবস্থা দিয়ে বিভিন্ন প্রতিবেদন তৈরি করতো। কীরকম প্রতিবেদন? নগদ অর্থের ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি তার প্রদেয় বিলগুলো যাতে যথাযথ সময় পরিশোধে সক্ষম হয়। আচ্ছা, যখন আমরা বাকিতে কোনো পণ্য কিনলে আমাদের প্রদেয় বিলের সৃষ্টি হয়, তো ওই প্রদেয় বিলটা আবার আমাদের সময় মতো দিতে হবে না। তো অর্থায়ন করতে হচ্ছে যে এই প্রদেয় বিলগুলো যাতে আমরা সময় মতো দিতে পারি, এই কারণেই হচ্ছে তোমার
উম, আচ্ছা ওপর পৃষ্ঠা চলে গেছে, হ্যাঁ নিয়ে আসছি এখন। সেই প্রদেয় বিলগুলো যাতে আমরা সময় মতো দিতে পারি সেই সেই বিষয়ে একটা তোমার তোমার দিক নির্দেশনা দিত। তার মানে অর্থায়নের দেখো দায়িত্ব কিন্তু দিন দিন বাড়ছিল। যে প্রধান দায়িত্ব ছিল শুধুমাত্র হিসাব রক্ষা করা বা বিশ্লেষণ করা সেটা না, একটা প্রতিষ্ঠান যাতে সময় মতো তাদের এই প্রদেয় বিলগুলো দিতে পারে তাদের নগদ টাকা দিয়ে, সেটার জন্যও কিন্তু অর্থায়ন কাজ করতো। এরপরে দেখো বলেছে যে কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে অর্থায়নের ব্যাপ্তি ও প্রযুক্তিগত উন্নয়ন আর্থিক ব্যবস্থাপকের দায়িত্বকে পরিবর্তিত করেছে। যত তোমার সভ্যতা বিকাশ হয়েছে তত অর্থায়নের ব্যাপ্তি আরও বেড়েছে। বলেছে অর্থায়নের বিকাশের মূল চরমভূমি, এই লাইনটাতে দাগ দাও, এটা খুব পরীক্ষাতে আসে। অর্থায়ন বিকাশের মূল চরমভূমি যুক্তরাষ্ট্রে অর্থায়ন বিবর্তন গত শতাব্দীতে সংগঠিত হয়েছে, যা সারা বিশ্বে অর্থায়ন বিবর্তনের, আচ্ছা এটা একটু মুছি বাঁকা টাকা হয়ে যাচ্ছে। তো প্রশ্ন এইভাবে আসে যে অর্থায়ন বিকাশের মূল চরমভূমি কোন কোন দেশ? যুক্তরাষ্ট্র। বিকাশ মানে অর্থায়ন, যে এই যে আমরা পড়ছি এভাবে গুছানো অবস্থা আমাদের কাছে আসলো, এটা গত শতাব্দীতে যুক্তরাষ্ট্রে প্রথম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে শুরু হওয়ার পরেই তা সারা বিশ্বে সেটা পরিচিতি লাভ করেছে। এখন এটা হচ্ছে আমাদের ভূমিকার কথা। আমি আগেই বলেছিলাম এই টপিক্সটার মধ্যে অনেক এমসিকিউ আছে এবং এই টপিক্সটা আমাদের একটু কঠিন লাগবে। এই টপিক্সটা একটু এরকমই, ঠিক আছে? যেহেতু এটা একটা ইতিহাস, এটা একটা ধারা, আমি চাইলেও এটাকে মানে কি বলবো, চাইলেও যে খুব মানে তোমাদেরকে কিছু বাদ দিয়ে পড়াতে পারবো বা ছোট কিছু পড়াতে পারবো, ছোট করে পড়াতে পারবো এরকম কিন্তু না বিষয়টা, ঠিক আছে? এটা একটু কষ্ট করে এভাবেই পড়তে হবে। তো মূল বিষয়গুলো কিন্তু আমি বলেই দিলাম। কীরকম মূল বিষয় হচ্ছে অর্থায়নটা তোমার কখন যাত্রা শুরু করে, মানে সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পরেই কিন্তু মূলত অর্থায়নের যাত্রাটা শুরু হয়। যখন দিন দিন তোমার উৎপাদন কৌশল জটিলতর হয় তখন হচ্ছে তোমার উৎপাদনও বেড়ে যায়, সাথে সাথে প্রতিযোগিতাও বাড়ে। প্রতিযোগিতা বাড়ার পরে অষ্টাদশ শতাব্দীতে অর্থায়নের কাজ ছিল তোমার আর্থিক যে মানে বিবরণীগুলো আছে, আয় ব্যয় বিবরণী, তারপর তোমার যে আমরা যে ডেবিট ক্রেডিট করি বা তোমার উদ্ধৃতপত্র, এই ধরনের বিবরণীগুলো বিচার বিশ্লেষণ করে, ঠিক আছে, ব্যালেন্স শিট বা উদ্ধৃতপত্র এগুলো বিচার বিশ্লেষণ করে তোমার হচ্ছে যে একটা আয় ব্যয়ের সঠিক ধারণা দেওয়া ছিল অর্থায়নের কাজ। এরপরে ধীরে ধীরে শুধুমাত্র আয় ব্যয় বিচার বিশ্লেষণ করতো না, ভবিষ্যতে কীভাবে কাজ করলে প্রতিষ্ঠানটা সফল হবে সেটাও বলতো, এবং সে তার প্রতিষ্ঠানটা নগদ দিয়ে তার প্রদেয় বিলগুলা কি পরিশোধ করতে পারবে কি না সেই সম্পর্কেও কিন্তু দিক নির্দেশনা দিতে হচ্ছে অর্থায়ন, ঠিক আছে? যে কে কে কার কাছে কত টাকা পাওনা আছে, তার কাছে কী পরিমাণ নগদ আছে, এগুলা দিয়ে এই বিলটা কি দেওয়া সম্ভব কি না। তো এই সমস্ত কিছুর পরে আমরা এটা দেখলাম যে অর্থায়ন বিকাশের, সরি মেয়েরা আমার একটু ঠান্ডাই লেগে গেছে বুঝছো। তো এই অর্থায়ন বিকাশের মূল চরমভূমি হচ্ছে তোমার কোথায়? যুক্তরাষ্ট্রে। তো আমাদের আজকের পড়া মূলত এইটুকুই। 40 বেজে গিয়েছে, আমি বেশি সময় নিব না, তোমরা একটু কষ্ট করে এই যে এইখান থেকে একটু পড়ে নিবা। এটা থেকে আমি কালকে কিন্তু আগামী দিন ক্লাসে একটু প্রশ্ন জিজ্ঞাসা করব। এখন পর্যন্ত কাউকে জিজ্ঞাসা করিনি, ছোট ছোট এমসিকিউর মতো এক কথায় প্রশ্ন জিজ্ঞাসা করব এই পর্যন্ত। কিন্তু এইটুকু না পড়লে কিন্তু আমরা এই পড়াগুলো এগুলোও সোজা, শুধু এইটুকু একটু কঠিন ছিল, তো এগুলো আমরা ভালো বুঝবো না, ঠিক আছে? তাহলে আজকের মতো যারা জয়েন করেছো এতক্ষণ ছিল আমার সাথে, সবাইকে ধন্যবাদ। তোমরা এইটুকু পড়ো, তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা দাগিয়ে রাখো, আগামী ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ সবার সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।